হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া। আজ আমি তোমাদের দশম শ্রেণীর পাঠ্য কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি আলোচনা করব। কবিতাটি তোমাদের কাছে জলের মতো সহজ মনে হবে। অনেকের মনে হয়তো ভয়ভীতি রয়েছে, কবিতা মানেই কঠিন, কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা এই কবিতাটি এই কয়েক মিনিটের ভিডিও দেখার পর বলবে কবিতাটি খুবই ইজি, জলের মতো সহজ মনে হলো তোমাদের কাছে। কবিতা শুরুর আগে আমি কয়েকটা গল্প বলবো, একটু মন দিয়ে শোনো ধৈর্য ধরে। দেখো, আমরা ছোটোবেলায় একটা গল্প শুনতাম। 3 ভাই ছিল, 3 ভাইয়ের মধ্যে রোজই ঝগড়া হতো। তো তাদের বাবা একটা উপায় বের করলো। তো কী উপায় না, ওই একটা করে লাঠি সকলের হাতে ধরিয়ে দিল। সেই লাঠিগুলোকে বলল তোরা ভেঙে ফেল। তারা তো অনায়াসে একটা করে লাঠি ভেঙে ফেললো। কিন্তু ওদের বাবা যখন অনেকগুলো করে লাঠি ধরিয়ে দিল যে এবারে তোরা ভাগ একে একে, তখন কিন্তু তারা ভাঙতে পারলো না। এর থেকে আমরা একটা নীতিকথা উপদেশমূলক কথা পেয়েছিলাম যে আমরা যদি সকলে একতাবদ্ধভাবে কোনো কাজ সম্পন্ন করি বা কোনো কাজে যাই, তাহলে কিন্তু সেটা আমরা খুব শীঘ্রই অনায়াসে করতে পারি, আনন্দে হাসি মুখে। আমাদেরকে কিন্তু কেউ পরাজয় করতে পারবে না। এছাড়াও দেখো, তোমরা যখন স্কুলে প্রজেক্ট করো, তো আমাকে একটা কথা বলো যে গ্রুপ প্রজেক্ট করতে তোমাদের বেশি সময় লাগে না একা একা প্রজেক্টটা করতে বেশি সময় লাগে? নিশ্চয়ই একা একা, তাই তো? এখান থেকে আমরা পাচ্ছি যে একতাবদ্ধভাবে যদি আমরা কোনো কাজ করি, সেটা আনন্দের সাথে খুবই ভালোভাবে করতে পারি। এরকমই একটা কবিতা শঙ্খ ঘোষ লিখেছেন। তার আগে আমরা শঙ্খ ঘোষ সম্পর্কে জেনে নেব। শঙ্খ ঘোষ 5ই ফেব্রুয়ারি 1932 সালে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের বরিশালে। উনি একজন প্রধান কবিও ছিলেন, প্রাবন্ধিক ছিলেন, অধ্যাপক ছিলেন। পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ থেকে করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দিনগুলি রাতগুলি। আমি খুব একটা বলবো না শঙ্খ ঘোষের নিয়ে, তাহলে তোমাদের হয়তো বোরিং ফিল হতে পারে। আমি বলবো ওনার প্রকৃত নাম, তোমরা অনেকেই হয়তো জানো না, চিত্তপ্রিয় ঘোষ। আর উনি মারা যান 2021 সালে করোনায় আক্রান্ত হয়ে 21শে এপ্রিল। আর বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য কিন্তু ওনার নাম খুবই খ্যাত আর কি। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি হচ্ছে 2001 থেকে 2003 সালের মধ্যে। দেখো, প্রতিটি বাংলা সাহিত্যিকের লেখনীর মাধ্যমে ফুটে ওঠে তখনকার দিনের প্রেক্ষাপট, চিত্রটি, পটভূমিটি, তাই না? তো তখনকার দিনে কি হয়েছে দেখো, রচনাকাল যেহেতু 2001 থেকে 3 আর প্রকাশকাল 2004 সালে। প্রত্যেকটা সাহিত্যিকেরই লেখনীর মাধ্যমে সেই তখনকার দিনের চিত্র আমরা দেখতে পাই। দেখো, যখন 1998 সাল ছিল, তখন পাকিস্তানের 6টি পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটেছিল, খুবই ভয়াবহ। তারপরে যখন 1999 সাল, তার মাঝেও আরও রয়েছে যুদ্ধ, সেগুলো আমি লিখিনি, হ্যাঁ, আরও অনেক রয়েছে। আমি কয়েকটা তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট তুলে ধরলাম। 1999 সালে কসবা যুদ্ধ হয়েছিল, রাশিয়ার চেচনিয়া যুদ্ধ হয়েছিল। 2001 সালে কি হয়েছে, আফগানিস্তানে তালিবান কর্তৃক যে বামিয়ানের প্রাচীন বুদ্ধ মূর্তিগুলো ছিল, সেগুলো ধ্বংস হয়েছে। তাহলে এতগুলো যুদ্ধ পেরিয়ে এসেছে এই কবিতাটি লেখার আগে। তাহলে কবি যেহেতু সেই সময়কার মানুষ ছিলেন, সেই পরিস্থিতিতে বসে তিনি এতগুলো যুদ্ধ দেখছেন, ওনার মনোভাব কেমন হবে, কেমন কবিতা তিনি লিখেছেন আমরা বুঝতেই পারছি, তাই না? আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটির কাব্যগ্রন্থ হচ্ছে জলই পাষাণ হয়ে আছে, 31 সংখ্যক কবিতা। বেঁধে বেঁধে থাকি অর্থাৎ এখানে কবি কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখা কথা বলছেন না, বা বাড়িতে আটকে রাখার কথা বলছেন না। এখানে বলছেন একতাবদ্ধভাবে বেঁধে রাখার কথা। কিভাবে একতাবদ্ধভাবে বেঁধে রাখবেন? আমরা কবিতার যখন লাইনগুলো একটু একটু করে এগোবো, তখনই আমরা কিন্তু সেগুলো দেখতে পাবো। তোমাদের দেখো, কবিতা অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আমি বলছি না, কয়েকটা মিনিটের যদি তোমরা কবিতাটি একটু ধৈর্য ধরে শোনো, তোমাদের কাছে এই কবিতাটি মনে হবে জলের মতো সহজ। লাইনগুলোর অর্থ তোমাদেরকে কিন্তু মন দিয়ে বুঝতে হবে। প্রথম লাইন আমাদের, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ। ধস মানে এখানে কবি ধ্বংসকে বোঝাতে চেয়েছেন।
পর্বত বা পাহাড় থেকে যখন ধস নামে আমরা দেখতে পাই সেই চিত্র, কত ভয়াবহ সেই চিত্র হয়, তাই তো। গিরিখাত মানে এখানে গর্ত বা খাতকে কবি কিন্তু বুঝিয়েছেন, যাতে চরম বিপর্যয় একটা। আমাদের মাথায় কি বোমারু, বোমারু অর্থাৎ বোমা নিক্ষেপণ যে বিমানগুলো রয়েছে যুদ্ধের সময়, সেই বিমানগুলো কি করে, বোমা ছোড়ে। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ অর্থাৎ বরফের প্রাচীর বা বরফের বাঁধ। বলছে আমাদের ডান দিকে ধস, আমি ডান দিকে যাচ্ছি, ধস আছে, তাহলে আমি কোন দিকে যাব, বায়ে যাব, বায়ে আছে গিরিখাত, গর্ত রয়েছে সেখানে। আমি তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থাকি, তাহলে এক জায়গায় দাঁড়ানো যাবে না, কারণ মাথার ওপর থেকে কি ছুটছে, বোমা ছুটছে, তো মাথার ওপরে বোমা ছুটছে, তাহলে আমি কি করব, দৌড়াবো, তাহলে দৌড়াতেও পারবো না, সেখানে রয়েছে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। ঘর কিভাবে উড়ে গেল বলো তো, ওই যে বোমা ছুঁড়েছে, ওই যে যুদ্ধ হয়েছে, তাহলে যুদ্ধের পরবর্তী সময়ে কিন্তু এই কবিতার কবি লিখেছেন, এবং যুদ্ধের পরবর্তী যে ভয়াবহ দৃশ্যের চিত্র কবি কিন্তু ফুটিয়ে তুলতে চেয়েছেন এই কবিতাটির মাধ্যমে। আমরা কিন্তু প্রতিটি লাইন পড়লেই বুঝতে পারছি, যেখানে ধ্বংস রয়েছে, যেখানে গিরিখাদের মতো গর্ত হয়ে রয়েছে চারিপাশটা, যেখানে চারিপাশে বোমারু রয়ে হিমানির বাঁধ তৈরি হয়ে গিয়েছে, আর তো কোনো রাস্তা নেই। যারা সাধারণ মানুষ রয়েছে, নিরীহ মানুষ, তাদের কাছে আর কোনোই কিন্তু পথ নেই, তাদের ঘরও নেই, তাদের ঘরটাও কিন্তু সেই যুদ্ধে কি হয়েছে, উড়ে গেছে। স্বাভাবিক, একটা যুদ্ধ হওয়ার পর পরিস্থিতিতে কোনো জিনিসই তো আর ভালোভাবে থাকবে না, সেটা ঘর হোক, বাড়ি হোক, গাছপালা হোক, প্রকৃতি যে কোনো কিছুই হোক না কেন, কিন্তু যুদ্ধের পরবর্তীকালে কিন্তু সেটা আর সুস্থভাবে ঠিকভাবে থাকবে না, মানুষগুলোও থাকবে না, তাই না। চলো আমরা পরের লাইনের দিকে এগোই। এটা আসলে জানো, নেতিবাচক প্রেক্ষাপট কিন্তু এই কবিতাটির মাধ্যমে কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এটা কিন্তু কোনো ইতিবাচক কবিতা নয়, এটা কিন্তু নেতিবাচক একটা নেগেটিভ দিক এখানে তুলে ধরেছেন। তাই এবারে আমরা পরের লাইনগুলো দেখব। আমাদের শিশুদের সব, দেখো তালবস্যব সব আছে এখানে, কিন্তু সব মানে সবাই নয়, সব মানে মৃতদেহ বা লাশ ছড়ানো রয়েছে কাছে দূরে। বলছে আমাদের যে শিশুদের মৃতদেহ, লাশগুলো, সেগুলো এখানে সেখানে কাছে দূরে কি রয়েছে, ছড়িয়ে রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, আমরাও তবে, অর্থাৎ যে গুটি কয়েক মানুষ বেঁচে আছেন এই যুদ্ধের মধ্যেও, তারা প্রশ্ন করছে এবারে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তেই মরে যাব, আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। তখন বলছে আমাদের আর কোনো রাস্তা নেই, আয় যে কয়েকজন মানুষ আমরা বেঁচেছি সবাই মিলে এসো, এবং আমরা একতাবদ্ধভাবে বাঁচি, এই যুদ্ধের সাথে লড়াই করে জয় হই, মানে এসো সবাই মিলে বেঁধে বেঁধে থাকি। ওই জন্যই এই লাইনটা, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই লাইনটা থেকে কিন্তু কবিতার নামকরণ হয়েছে, আমরা বুঝতেই পারছি। আমার গলার অবস্থা একটু খারাপ, যার জন্য হয়তো তোমাদের কথাগুলো একটু অন্যরকম শোনাবে, তো একটু ওইটা অ্যাভয়েড করবে। চলো আমরা তারপরের লাইন চলে যাব। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। আমাদের ইতিহাস নেই, কেন ইতিহাস নেই, কারণ ইতিহাসের পাতায় শুধুমাত্র রাজা মহারাজাদের নামই থাকে, ইতিহাসের পাতায় কিন্তু সাধারণ মানুষের কথা লেখা থাকে না। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। আমাদের চোখ মুখ ঢাকা, কেন আমাদের চোখ মুখ ঢাকা বলো তো, কারণ আমরা চিরকাল শোষিত হয়ে আসছি, চিরকাল অত্যাচার সহ্য করে আসছি, আমাদের চোখ মুখ ঢেকে রাখে। ইতিহাসে হয়তো লেখা আছে সাধারণ মানুষের কথা, কিন্তু কি লেখা আছে, তারা কিভাবে শোষিত হচ্ছে, তারা কিভাবে অত্যাচারিত হচ্ছে, সাধারণ মানুষের কিন্তু কোথাও জায়গা নেই। আমরা ভিখারি 12 মাস। ভিখারি অর্থাৎ সাধারণ মানুষ যারা চিরকাল ভিক্ষা করছে। কারণ দেখো, একটা যদি আমি গভীরভাবে বোঝাই তোমাদের বুঝতে সুবিধা হবে, আমরা চিরকাল ভালোবাসার ভিক্ষা করি, সহানুভূতির ভিক্ষা করি, তাই তো। আমরা বলছি চিরকাল ভিখারি, আমরা কিন্তু কোনো অত্যাচারের প্রতিবাদ করতে পারি না, আমাদের চোখ মুখ চিরকাল ঢেকে থাকে। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ,
আমরা মুখ বুজে চোখ বন্ধ করে অত্যাচার দিনের পর দিন সহ্য করতে থাকি। তার পরের লাইনে দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, তাদের মনে হয়েছে পৃথিবী হয়তো বেঁচে আছে কারণ আমরাও বেঁচে আছি, তাই না? তার পরক্ষণেই দেখো একটা দ্বন্দ্ব কাজ করেছে এখানে, দ্বিধা দ্বন্দ্ব, যেটা কিন্তু সংশয় জেগেছে তাদের মনে। তারা বলছে পৃথিবী হয়তো গেছে মরে, বলছে না, পৃথিবী কিন্তু আর পৃথিবী নেই, পৃথিবীটা মরে গেছে। আমাদের চারিপাশটা শুধু মৃতদেহ, লাশ আমাদের শিশুদের কাছে দূরে ছড়িয়ে রয়েছে। তাহলে পৃথিবীটা বেঁচে থাকবে কি করে? তাহলে নিশ্চয়ই পৃথিবীটা কি হয়েছে, মরে গেছে আর কি। বলছে আমাদের কথা কে বা জানে, আমাদের কথা মানে কাদের কথা? ওই যে অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত যে মানুষগুলো বেঁচে আছে এই যুদ্ধের মধ্যে, ধ্বংসের মধ্যে থেকেও, তাদের কথা বলছে কে জানে, তাদের কথা কিন্তু কেউই জানে না। তার পরের লাইনে দেখো, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, দৌড়ে দৌড়ে মানে এখানে কিন্তু দৌড়াই দৌড়াই নয়, এখানে কিন্তু বলা যাচ্ছে দরজায় দরজায়। আমরা বাঁচার তাগিদে, বাঁচার আশায় মানুষের দরজায় দরজায় ছুটে চলেছি, ফিরেছি। হ্যাঁ, মানে আমাদের কথা কেউ জানে না, আমাদের কথা কেউ মনে রাখে না। এত যুদ্ধের পরিস্থিতিতে যে আমরা কিভাবে বেঁচে আছি কষ্ট করে, আমাদেরকে বাঁচানো আশাও কেউ দেয়নি। আমরা মানুষের দরজায় দরজায় কি করছি, ঘুরে বেড়াচ্ছি। তারপরে বলছেন কিছুই কোথাও যদি নেই, কিছুই কোথাও নেই, স্বাভাবিক কিছুই কোথাও নেই, কারণ প্রত্যেকটা আমরা লাইন পড়েই বুঝতে পারলাম শুধু চারিপাশে ছড়ানো ছিটিয়ে রয়েছে লাশ, মৃতদেহ, ধ্বংস। মানে কবি একটা এমন কবিতা লিখেছেন যেখানে আমরা এতক্ষণ ধরে শুধু নিরাশা, দুঃখ, যন্ত্রণা এগুলোই দেখতে পেলাম, কিন্তু তার পরের যে লাইনগুলো রয়েছে সেখানে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কবিতার ট্র্যাকটা, কবিতার অন্য কিছু বোঝাচ্ছেন। হ্যাঁ, সেখানে কিন্তু আর নিরাশা নয়, সেখানে কি বোঝাতে চেয়েছেন চলো লাইনগুলো পড়লেই বুঝতে পারবো। তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি বলছেন যে যদি কোথাও কেউ নেই এটা ভাবলে আমাদের কিন্তু চলবে না, আমাদেরকে নেতিবাচকটা দূর করতে হবে। আমাদের মধ্যে নেতিবাচক ভাবনা যদি চলে আসে তাহলে কিন্তু আমরাও বাঁচব না। বলছে আমরা কজন তো বাকি আছি, অর্থাৎ আমরা কজন তো বেঁচে রয়েছি এখানে, তাহলে আমরা কি করব, একতাবদ্ধভাবে বাঁচতে চেষ্টা করব, সকলে মিলে একসাথে এই যুদ্ধ জয় করব, লড়াই করব, তাই তো? দেখো যখন আগেকার দিনে যে মানুষগুলো রয়েছিল যারা হয়তো রান্না করতে জানতো না, যারা হয়তো মানে পোশাক পরতে জানতো না, কিন্তু তারা একসাথে মিলেই তো একটা সমাজ, একটা সভ্যতা গড়ে তুলেছিল, তাই না? তো এই ছিল তোমাদের আজকের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটি তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার পড়ানো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্টে আমাকে সব, তালবস্য বা সব, এই কথাটির অর্থ অবশ্যই লিখে যাবে। কেমন? আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।